পার্সিয়ালিটি হয় এবং এই পার্সিয়ালিটির জন্য আজকে আমি এই প্রমাণের জন্য পার্সিয়ালিটি হয় এবং এই পার্সিয়ালিটির জন্য আজকে আমি এই প্রমাণের জন্য আজকে আমার সিরিয়াল ছিল এক নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? ওনাকে মাইক দেন, সিরিয়াস এলিগেশন বলেন। আমাকে 1 নম্বর সিরিয়াল এই নোটিশ পক্ষে আমি যখন একটার আগে পৌঁছি, তারপরে বললো যে ঠিক আছে স্যার আপনার সিরিয়াল 1 এবং 1 নম্বর রসিদটি আমাকে আজকে কেটে দেওয়া হলো। এরপরে আমি কেন নাই, সেটা আমার প্রশ্ন। আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা বিষয়টি খতিয়ে দেখব। এটা যদি সত্যি হয় তাহলে তো দুঃখজনক। ওয়েট অ্যান্ড সি। আপনার অভিযোগ তো গুরুতর। আপনার নোটিশের স্লিপটা আপনি এখানে দেবেন সংসদ সচিবালয়ে। বক্তব্য তো অনেক দিতে পারবেন। স্লিপটা আছে আপনার কাছে? স্লিপটা স্যার আছে, আমি তো বাইরে আছি স্লিপটা আর কি। আচ্ছা, এটা সংসদ সচিবালয়ে জমা দেন, আমরা দেখবো এটা। জনাব সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2। আপনি অভিযোগ করেছেন যে আপনি সবার আগে জমা দেওয়া সত্ত্বেও আপনার নাম 1 নম্বরে কেন এলো না। এটাতে আমি খবর নিয়েছি, দেখতে পেয়েছি যে আপনি আজকে যে নোটিশটি জমা দিয়েছেন সেটি নোটিশের জন্য জমা দেওয়ার যে সময় নির্ধারিত সেই সময় অতিক্রান্ত হওয়ার পরে আপনি 1 মিনিট পরে আপনি জমা দিয়েছেন। তো যেহেতু সময় অতিক্রান্ত হয়ে গেছে, আগামীকালকে জন্য এটা আপনার নাম থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনার অভিযোগটি মোটেও সঠিক নয়। আজকে একটা আপনার নোটিশ এসেছে 56 নম্বরে, সেটি আগে আপনি 11/5 তারিখে জমা দিয়েছিলেন। তো সুতরাং যেহেতু আপনি নোটিশের জমা দেওয়ার 2 ঘন্টা আগে জমা দিতে হয়, সেই সময় পার হওয়ার পরে জমা দিয়েছেন, সেজন্য আজকে আসেনি। সুতরাং আপনার অভিযোগটি সঠিক নয়, কালকে এটা আসবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি বলতে চাই আপনাদের সকল সদস্যের জ্ঞাতার্থে। কার্যকরী প্রণালী বিধির 54 ধারার 3 একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। সংসদ সচিবালয় সম্পর্কে বা ইহার কর্মচারীবৃন্দের আচরণ সম্পর্কে কেবল ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে স্পিকারকে প্রশ্ন করা যাইবে। স্পিকারের উত্তর সহ অনুরূপ চিঠিপত্রের প্রতিলিপি ব্যক্তিগত পত্রের মাধ্যমে অন্যান্য সদস্যদের নিকট প্রেরণ করিতে হইবে। অর্থাৎ সংসদ সচিবালয় সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, হাউজে তুলবেন না, সরাসরি আমাকে জানাবেন, লিখিতভাবে জানাবেন। আর প্রথম যে অভিযোগটা করেছেন এটা ভুল অভিযোগ করেছেন, এটার জন্য সংসদ সচিবালয় মোটেও দায়ী নয়। কালকে আপনার এটা আসবে। তো সুতরাং এই জন্য আমি বারবার বলি, এই বইটা দয়া করে ভালোভাবে পড়েন, তারপরে কাম আউট উইথ সাম এলিগেশনস। ধন্যবাদ। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবার কোমর বেঁধে নেমেছেন দেশের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টায়। ইউনূসের এমন ইচ্ছে আর চেষ্টার কারণে বেশ বেকায়দায় পড়েছে তারেক রহমানের বিএনপি সরকার। একদিকে দেশে ও দেশের বাইরের কয়েকটি পক্ষ ইউনূসকে রাষ্ট্রপতি করার চেষ্টায় লবিস্ট হিসেবে গত 1.5 মাস ধরে কাজ করে যাচ্ছে। এই গ্রুপে বাংলাদেশে কাজ করা বিদেশি মিশনের সাবেক দূত ও সাংবাদিক সহ অনেকেই আছেন। সবশেষ ঈদের আগে বিদেশি একটি শক্তি সরকারের শীর্ষ মহলের সাথে এ নিয়ে বৈঠকও করেছে। এদিকে ইউনূস ইউরোপ সফরে যাওয়ার পর বিষয়টি জেনে যায় তার বিরোধী পক্ষ। দেশের ভেতরে থাকা বিরোধী পক্ষগুলো বিষয়টি জানার পর পাল্টা চাপ দেয় সরকারকে। আবার সরকারের মধ্যেও এ নিয়ে 2টি গ্রুপ থাকায় পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে বিষয়টি সরকারের শীর্ষ মহল থেকে বঙ্গভবন পর্যন্ত বেশ ওপেন সিক্রেট হয়ে গেছে। এমনকি এ নিয়ে একটি জাতীয় দৈনিকে খবরও প্রকাশিত হতে যাচ্ছিল রাষ্ট্রপতির মন্তব্য সহ, কিন্তু একেবারে শেষ পর্যায়ে গিয়ে খবরটির প্রকাশনা স্থগিত হয়ে যায়। সরকার একাধিক সূত্র বলছে সাম্প্রতিক সময়ে হামে গণহারে শিশু মৃত্যুর ঘটনার জন্য নিজের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার পর ইউনূস ও তার বাহিনী রাষ্ট্রপতি হওয়ার মিশনে নেমেছেন। আর তাতে চাপ বাড়ছে তারেক রহমানের সরকারের উপর। বিষয়টি নিয়ে জল অনেক দূর গড়ানোর পর পরিস্থিতি সামাল দিতে ইউনূসের প্রচার বাহিনী নেমেছে। জাতিসংঘের মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে ইউনূসের নাম আলোচিত হচ্ছে এমন খবরের প্রচারণায়। প্রশ্ন হলো,
ইউনূস যদি রাষ্ট্রপতি হওয়ার এই মিশনে সফল হন, তাহলে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার কয়েক মাসের মধ্যে তার কিছু অনুসারী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিশেষ করে দায়িত্ব নেওয়ার পর থেকে মব সন্ত্রাস দমন, প্রতিরক্ষা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, বিদেশি কিছু ইস্যুতে মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্ব তৈরি হয়েছিল। প্রথমে 24 অক্টোবরে তার কিছু অনুসারী এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে তখন শোডাউনে নেমেছিল ইনকিলাব মঞ্চ। এরপর 24 ডিসেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে হটানোর পরিকল্পনা করেছিলেন ইউনূস ও তার অনুসারীরা। কিন্তু তখন বিএনপি ও প্রতিরক্ষা বাহিনীর বিরোধিতার কারণে সে আশা ধূলিসাৎ হয়ে গেছিল। চলতি বছরের 20 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক কালের কণ্ঠকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে সবিস্তারে বলেছিলেন কিভাবে তাকে হটানোর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। রাষ্ট্রপতি ওই সাক্ষাৎকারে বলেছিলেন সে সময় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে যে কোনো মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা তৈরি হলে তাকে অপসারণ করা হতে পারত, অথবা অন্তত মানসিকভাবে ভেঙে দিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টা হতো। তবে শেষ পর্যন্ত বিএনপি ও তাদের জোটের অবস্থানের কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। রাষ্ট্রপতির ভাষায় সেটি ছিল তাকে অপসারণের সবচেয়ে বড় মুখ। উদ্যোক্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করে ছাড়বে। সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, নিয়মিত বৈঠক করা, সময় দিয়ে আলোচনা চালানো সবকিছুই করা হয়েছিল পরিকল্পিতভাবে। এমনকি একটি জাতীয় দৈনিককে দিয়ে তখন শিরোনাম করানো হয়েছিল রাষ্ট্রপতির যাওয়ার সব ক্ষেত্র প্রস্তুত। আর সেই শিরোনাম লিখে পাঠিয়েছিলেন ইউনূসের কিচেন ক্যাবিনেটের এক সদস্য। তারপরও কয়েকবার ইউনূসের বাহিনী একই চেষ্টা করেছিল। দ্বিতীয় উদ্যোগটি ছিল ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর। সেটি শুরু হয়েছিল 2025 সালের মে মাসের দিকে। হঠাৎ করেই তখন মাঠে নামানো হয় ইনকিলাব মঞ্চকে। গত বছরের 24 মে ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা লোক ভাড়া করে শাহবাগে জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালনের আয়োজন করে। কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে। আয়োজকদের দাবি ছিল ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। পরদিন ইউনূসের কিচেন ক্যাবিনেট জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামে আরেকটি ব্যানারে লোক নামায় প্রেস ক্লাবে। সেখানে মানিক মিয়া হলে আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত বিনিময় সভার এক অদ্ভুত প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। প্রস্তাবটি ছিল নির্বাচন ছাড়াই ইউনূসকে রাষ্ট্রপতি আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। এমন সব ব্যর্থ চেষ্টার মধ্যে গত বছরের 13 জুন লন্ডনে বসে মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আরেকটি বৈঠক হয়েছিল। বাংলাদেশ নিয়ে লেখালেখি করেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক পোস্টে লিখেছিলেন তারেক রহমান এবং ইউনূসের মধ্যে আলোচনায় রাষ্ট্রপতির পদ প্রসঙ্গে উঠেছিল। নির্বাচনে জেতার পরপরই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিষয়টি নিয়ে তখন সংবাদ মাধ্যমটি তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিয়েছিল। এনডিটিভির খবরে তখন বলা হয়েছিল মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে সমঝোতার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তারেক রহমান এমন সিদ্ধান্ত নেবেন যা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে একটি ভালো অবস্থানে রাখবে। এরই মধ্যে ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে গিয়েছিলেন। দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের মেয়াদের জন্য নিজেকে নিজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেন। 13তম জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই গেজেটটি জারি করা হয়। নির্বাচনের 1 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাবে শত শত শিশুর মৃত্যু হলে পরিষ্কার হয়ে যায় ইউনূস ও তার স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগমের অবহেলা আর অদক্ষতা। বিএনপি প্রথম দিকে ইউনূসকে বাঁচানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো সরাসরি ইউনূসের সরকারকে দোষী করলে আর কিছুই করার থাকে না। একই সময় ফাঁস হতে শুরু করে ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যদের গোপন কাহিনী। অবস্থা বেগতিক দেখে ইউনূস ও তার বাহিনী নতুন মিশনে নামে। সেটি হলো রাষ্ট্রপতি হওয়ার মিশন। এর মধ্যে ঢাকায় একটি বিদেশি দূতাবাসে 2 মেয়াদে কাজ করেছেন এমন একজন লবিস্ট সরাসরি ইউনূসের পক্ষে সরকারের কাছে তদবির করেন। বিদেশি মিশনের এই সাবেক কর্মকর্তা দক্ষিণ এশিয়ার আরো একটি দেশে কাজ করেছিলেন।
সেই দেশটি থেকেও বাংলাদেশ সরকারের কাছে তদবির আসে ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য। 26শে মে বিষয়টি নিয়ে বিএনপি সরকারের শীর্ষ একটি মহলের সাথে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। সেই বৈঠকের পর বেশ বড় রকমের চাপে পড়ে যায় সরকার। একটি সূত্র বলছে, ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অর্থ হলো এবার বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করা। এটা সরকারের হাইকমান্ডের কাছে পরিষ্কার। কিন্তু নানামুখী চাপ কিভাবে সামলাবে সেটা নিয়ে সরকারের ভাবনার মধ্যেই ইউনূস পাড়ি জমান ইউরোপে। কোরবানির ঈদের আগের দিন কাক ভোরে টার্কিশ এয়ার বিমানে দেশ ছেড়ে গিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সচরাচর নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের প্রতিটি বিদেশ সফর তার সংস্থা গ্রামীণ কর্তৃপক্ষ কিংবা ইউনূস সেন্টার থেকে বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে জানিয়ে থাকেন। কিন্তু তার এবারের সফরটি নিয়ে তার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। বিষয়টি অবাক করেছে অনেককেই। মোহাম্মদ ইউনূস ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইতালি সহ কয়েকটি দেশে নিজের প্রতিষ্ঠানগুলোর প্রচারে বক্তব্য দিয়ে বেড়ান। ফ্রান্সে আছে ইউনূসের একটি প্রতিষ্ঠান যার নাম ইউনূস ফ্রান্স। 24শে জুলাই আন্দোলনের সময় এই অফিসে বসে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাতেন মোহাম্মদ ইউনূস। এবারও রাষ্ট্রপতি হওয়ার তদবিরে ইউরোপের শক্তিশালী দেশগুলো যাতে তাকে সমর্থন দেয় সেজন্য তার পক্ষে তদবির করতে মাঠে নামায় ইউনূস ফ্রান্সের কর্মকর্তা। দেশে ও দেশের বাইরে থেকে ইউনূসের পক্ষে সরকারের উপর চাপের বিষয়টি এরই মধ্যে জানাজানি হয়ে যায় দেশে ও দেশের বাইরে থাকা ইউনূস বিরোধীদের মধ্যে। বিষয়টি বঙ্গভবন সূত্রে একটি পত্রিকাও জেনেছিল, কিন্তু সংবাদ তৈরি করেও শেষ পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি। বঙ্গভবন সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের সাথে বঙ্গভবনেও আলোচনা হয়েছে। যারা ইউনূসের আমলে বাংলাদেশে ইউনূস বিরোধী ছিল সেই পক্ষটি বেশ সক্রিয় হয়ে ওঠে। এই কয়েকমুখী লড়াইয়ে আপাতত বিপক্ষে পড়েছে সরকার। সরকারের শীর্ষ মহল ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে বিএনপির জন্য খাল কেটে কুমির আনতে চায় না, কিন্তু চাপ সামাল দেওয়ার মতো পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। সূত্রগুলো বলছে, ইউনূসের বিরোধী পক্ষের চাপে আপাতত সরকার বিষয়টি নিয়ে পর্দার আড়ালে মধ্যস্থতা করার সিদ্ধান্ত নিয়েছে। সে খবর শুনে অবশ্য ইউনূসের পক্ষের গ্রুপটি অন্য আরেকটি আলোচনা সামনে আনছেন। সেটি হলো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31শে ডিসেম্বর। এর মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই